জি ভাই। তোমরা তো এই উইকে মনে হয় অনেকেই জমা দাও নাই তোমরা নোটস। দেখলাম আমি হচ্ছে শুধুমাত্র মনে হয় আশরাফুল দিয়েছিল, আর কারো তো আমার খেয়াল পড়ে নাই। তোমরা কাইন্ডলি একটু সবাই নোটগুলো জমা দিবা, যাতে হচ্ছে তোমরা যেটা পড়তেছো সেটা যাতে অ্যাসেসমেন্টে থাকে, না হলে হচ্ছে পরে অ্যাকিউমুলেট হতে থাকবে। ঠিক আছে? তো আর তোমরা দিলে মানে নোটগুলো দিলে আসলে ভুল ঠিকও বের হয়ে যায়, তোমরা ম্যাথস করতেও একটু ইজি হবে তোমাদের জন্য। খাতা খুঁজতে হবে না পরীক্ষার আগে, গ্রুপে এসে একবার তোমাদেরকে হচ্ছে ইয়ে করলে, সার্চ দিলে তোমরা পেয়ে যাবে একবারে। তোমাদের নোটসও পেয়ে যাবে, সাথে সাথে বাকিরা যারা দিচ্ছ সবারই পেয়ে যাবে, তো কম্পেয়ার করতে পারবো তোমরা। আচ্ছা। আচ্ছা, বাকিরা যদি কেউ জয়েন করে তাহলে হচ্ছে তাদেরকে কাইন্ডলি জানাইলো, আমরা ক্লাসটা শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ঈশা। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আমি মোটামুটি ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা, এফ এফ লাইভ এটা কি? এটা নিউ মনে হয়, আগে তো দেখি নাই। আচ্ছা, এফ এফ লাইভ বলে তো কাউকে মানে অ্যাড করার নিয়ম নাই আসলে এমএসএফ এ, সো আমাকে রিমুভ করতে হবে আর কি। তো তুমি আনমিউট করলে একটু নামটা বলো, না হলে হচ্ছে আমাকে তোমাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, বলো। আচ্ছা, এফ এফ লাইভ আমি তোমাকে রিমুভ করতেছি, তুমি হচ্ছে নামটা কাইন্ডলি ঠিক করে একটু জয়েন করো আবার। আচ্ছা, আজকে অনেকেই জয়েন করে নাই দেখছি এখনো। ওকে, এমডি গোলাম মোর্শেদ এটা কার অ্যাকাউন্ট? হ্যালো। ওকে। আজকে অনেকেই দেখি আননোন জয়েন করতেছে। ঠিক আছে, তো আমরা গত দুই ক্লাসে আমরা হচ্ছে অধ্যায় 2 পড়ছিলাম, প্রথম পত্রে গুণগত রসায়ন। তো পার্ট 2 পর্যন্ত শেষ হয়েছে, আজকে আমরা পার্ট 3-তে আসবো। তো আমি চেয়েছিলাম পার্ট 3-তে তোমাদের ম্যাক্সিমামটাই কভার করে ফেলতে, বাট তোমাদের দ্রাব্যতা নিয়ে আসলে অনেক আলোচনা দরকার, তো এই জন্য আমি এই পার্ট 3টা পুরোপুরি দ্রাব্যতা ডেডিকেটেড রেখেছি। এই পার্টটা করে তোমরা দ্রাব্যতা রিলেটেড যতগুলো অঙ্ক আছে এই সবগুলো করে ফেলবা। করার পরে আমরা নেক্সট পার্টে আগাবো। তো এটাই আই গেস ভালো হবে, কারণ হচ্ছে না হলে বেশি ইয়ে হয়ে যাচ্ছে, মানে বেশি রাফ সিলেবাস হয়ে যাবে। আর তোমাদের এরপরে তাহলে থাকতেছে আমাদের সলভেন্ট এক্সট্রাকশন, স্পেকট্রোস্কোপি, ক্রোমাটোগ্রাফি, আর হচ্ছে একটা ওই মৌল মানে এক্সপেরিমেন্ট যেটা আর কি, যে মৌল চিহ্নিতকরণ আর কি, ওইটা হচ্ছে শিখা পরীক্ষার সাহায্যে যৌগ চিহ্নিতকরণ। কিছু এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো লাস্ট পার্টে আমরা পড়েছিলাম হচ্ছে ইয়ে পর্যন্ত তোমার, কত পড়েছিলাম আমরা লাস্ট পার্টে? আমরা লাস্ট পার্টে হচ্ছে পড়েছিলাম কোয়ান্টাম থিওরি পর্যন্ত, সরি কোয়ান্টাম নাম্বারস পর্যন্ত। ও আচ্ছা, ঠিক আছে, কথা সমস্যা নাই। ওকে, তো আমরা শুরু করি আজকের টপিকটা। আজকে আমাদের টপিকটা পুরোপুরি হচ্ছে দ্রাব্যতা নির্ভর হবে। তোমাদের সাথে আমি জিতেশ সুরেখা আছি, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছি ইউনিভার্সিটি অফ ঢাকাতে। ঠিক আছে, তো দ্রাব্যতার আগে আমরা বেসিক কিছু ধারণা নিয়ে নিই। দ্রবণ কাকে বলে? দ্রবণ হচ্ছে দুইটি জিনিস দিয়ে তৈরি হয়, একটি হচ্ছে দ্রব্য দ্রব্য আর একটি হচ্ছে দ্রাবক। এটাকে কি বলা হয়? দ্রব্য। এটি হচ্ছে কি? দ্রাবক। তো আমাদের একটি পোলার দ্রবকের ভিতরে সবসময় একটি আয়নিক, পোলার দ্রাবকের ভিতরে সবসময় একটি আয়নিক দ্রবীভূত হয়, আর একটি অপোলার দ্রাবকের ভিতরে সবসময় কোভ্যালেন্ট দ্রব্য দ্রবীভূত হয়। সো এটাকে ইংলিশে বলা হয় লাইক ডিজলভস লাইক। ঠিক আছে? মানে যেই রকম তোমার দ্রবণ, যেরকম দ্রাবক সেরকমই দ্রবীভূত হবে। পোলারের ভিতরে কি আংশিক প্লাস আর আংশিক মাইনাস থাকে না? এই জন্য হচ্ছে এটা কি আয়নিকের সাথে দ্রবীভূত হয়। এর ভেতরে যেহেতু কোনো আংশিক প্লাস আর মাইনাস থাকে না, এই জন্য এটা কি কোভ্যালেন্টের সাথে দ্রবীভূত হয়ে থাকে। ঠিক আছে? তো দ্রবণ কিভাবে তৈরি হয় এটা জানার আগে আমাদেরকে হচ্ছে এটা জানার জন্য একটা আমরা উদাহরণ দেখি, যে আমরা যখন পানির ভেতরে লবণ মিশ্রিত করি তখন কিভাবে জিনিসটা গঠন হয় বা মিশ্রণটা কিভাবে হয়। মিশ্রণটা হয় দেখো সাধারণত এরকম ভাবে, যে
প্রথমে কি হয়, পানির ভেতরে গেলেই সোডিয়াম আর ক্লোরিন এই দুইটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে আলাদা হওয়ার সাথে সাথে কি হয়, পানির যে দুইটা অণু, পানির যে অণুগুলা তারা হচ্ছে কি করে, একটুও কালক্ষেপণ না করে কি করে, ক্লোরিন আর সোডিয়াম অণুকে ঘিরে ধরে। কিভাবে ঘিরে ধরে দেখো, অক্সিজেন আমরা জানি পানির ভিতরে একটু নেগেটিভ চার্জে থাকে, আর হাইড্রোজেন গুলো হালকা একটু পজিটিভ চার্জে থাকে। এগুলোকে আমরা ডেল্টা পজিটিভ আর ডেল্টা নেগেটিভ বলে বলে থাকি। ঠিক আছে। সো যেহেতু Na+, পানির অক্সিজেন অংশটা কি হবে, এই সোডিয়ামের সাথে ছোট একটি মানে খুব উইক বন্ধন গঠন করবে, বন্ধন করে এর চারিদিকে একে আটকে ধরবে, যাতে এই সোডিয়াম প্লাসটা আবার ক্লোরিনের সাথে মিশ্রিত যুক্ত হয়ে লবণ তৈরি না করতে পারে। সেম ভাবে ক্লোরিন যেহেতু মাইনাস, এই হাইড্রোজেন আয়ন গুলা কি করবে, সবগুলা হচ্ছে এদিকে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি করবে, একটি জাল টাইপের তৈরি করবে, যাতে হচ্ছে ক্লোরিন গুলা বের হতে না পারে। তো এইভাবে করে যেহেতু ক্লোরিন আর সোডিয়াম পানির ভিতরে একসাথে হতে পারে না, তাই হচ্ছে কি একটি সমসত্ব বা একটি মিশ্রণ তৈরি হয়, একটি সমসত্ব মিশ্রণ তৈরি হয়, যেখানে আমরা কি লবণ দেখতে পারি না। ওকে। তো মিস আমাদের দ্রবণ মূলত তিন ধরনের হয়। একটি হচ্ছে কি সমসত্ব দ্রবণ, মানে কি এর ভিতরে পুরোপুরি সবকিছু দ্রবীভূত থাকবে। আরেকটি হচ্ছে মিশ্রণ, আর আরেকটি হচ্ছে তোমার অধঃক্ষেপণ, অথবা মানে যদি অধঃক্ষেপ থাকে তাহলে হচ্ছে আমরা বলে থাকি এটাকে অধঃক্ষেপ যুক্ত দ্রবণ। দ্রবণ এইটাকে ইংলিশে আমরা বলে থাকি ইমালশন বলেও জানি। ঠিক আছে, এটাকে ইমালশন বলা হয়। তো সমসত্ব দ্রবণের ভেতরে আমরা কিছুই দেখতে পারি না আসলে। এই দ্রবণের ভেতরে এখানে হচ্ছে আমরা মাইক্রোস্কোপিক অথবা ম্যাক্রোস্কোপিক পর্যায়ে আমরা কোনো ধরনের অণু দেখতে পারি না, কারণ এগুলো সবগুলোই মিশ্রিত হয়ে যায় সুন্দর মতো। মিশ্রণে আমরা বাইরে থেকে ঠিক দেখতে পারি যে হচ্ছে এরা হচ্ছে মিশ্রিত, মিশ্রিত না, মিশ্রিত, কিন্তু হচ্ছে ভেতর থেকে আমরা দেখবো যে এরা কি মিশ্রিত না। মানে যদি আমরা মাইক্রোস্কোপিক পর্যায়ে দেখি তাহলে দেখবো যে কিছু পরিমাণ ছোট ছোট অণু এর ভিতরে ভেসে বেড়াচ্ছে। এই জন্য এগুলাকে আমরা কি মিশ্রণ বলে থাকি। আর অধক্ষেপ যুক্ত দ্রবণ অথবা ইমালশনে আমরা বাইরে থেকেও দেখতে পারি কি কিছু পরিমাণে তোমার অণুগুলা ভেসে বেড়াচ্ছে দ্রবণের ভেতরে অথবা দ্রাবকের ভেতরে। ঠিক আছে। তো এইটা নিয়ে আমাদের গেল দ্রবণ, দ্রাবক আর দ্রবণীয় আলোচনা। ওকে। তো এবার আমরা আসি দ্রাব্যতা কি। ওকে। তো দ্রাব্যতা কি, এটা সংজ্ঞা কি কেউ পারো, একজন কেউ বলবা, বলে হেল্প করো আমাকে একটু। আচ্ছা ঠিক আছে। আহ দ্রাব্যতা হচ্ছে, দেখো এই সংজ্ঞাটা হচ্ছে অনেকটা এরকম। ভাইয়া আমি পারবো। হ্যাঁ বলো। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে সর্বোচ্চ যতটুকু দ্রবের প্রয়োজন, দ্রবের এই পরিমাণকে দ্রবের দ্রাব্যতা বলে। রাইট, কারেক্ট। তো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে যে পরিমাণ দ্রবীভূত করতে যে পরিমাণ দ্রব্যের প্রয়োজন হয়, দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয়, সেইটাই কি হয়, একটি ওই দ্রাবকের দ্রাব্যতা হয়, সেই দ্রবণের দ্রাব্যতা হয়। ঠিক আছে। এটার আরেকটা সংজ্ঞা আছে, যেটা হচ্ছে এটা, কোনো 1000 মিলি দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হবে সেটাকে তার দ্রাব্যতা বলা হয়, সর্বোচ্চ যে পরিমাণ। ঠিক আছে। তো যেমন 1000 মিলি দ্রবণে আমাদের যদি এখানে পরিমাণের জায়গায় আমাদের যদি গ্রাম থাকে তাও হবে, আমাদের যদি মোল থাকে তাও হবে। ঠিক আছে। তো আমাদের ইউনিট হতে পারে কি, যদি গ্রামে থাকে তাহলে কি গ্রাম পার লিটার দ্রাব্যতা, আর যদি মোল থাকে তাহলে কি মোল পার লিটার হবে দ্রাব্যতার ইউনিট। ঠিক আছে। ওকে। আরেকটা সংজ্ঞা কি ছিল, কোনো 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা সম্ভব সেটাই হচ্ছে কি তার দ্রাব্যতা। তো দেখো একটি একটি দ্রাবক, এর ভিতরে আমি কি করলাম, একটি দ্রব্য দ্রবীভূত করলাম। যেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত করলে এই সলিউশনটা, এই দ্রবণটা সমসত্ব হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, সম্পৃক্ত হয়ে যাবে, সেটাকেই তার দ্রাব্যতা বলবো। ঠিক আছে। এর মানে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রবণকে সম্পৃক্ত করতে, এটাও একটি সংজ্ঞা, একটি দ্রবণকে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রবের প্রয়োজন হয় সেটাই কি সেই দ্রবণের দ্রাব্যতা। ওকে। সো চলো দ্রাব্যতার ভিত্তিতে আমরা দেখি যে আমাদের যে ইয়ে হয়,
দ্রবণগুলা সেটা তিন ধরনের হয়। একটা হচ্ছে অসম্পৃক্ত, আর একটা হচ্ছে সম্পৃক্ত, আর তারপরে থাকে আমাদের কি অধিপৃক্ত দ্রবণ। ঠিক আছে? অসম্পৃক্ত দ্রবণ কি? সাপোজ আমাদের হচ্ছে আহ মনে করো তিনটা বিকার আছে, এখানে হচ্ছে 2 মোল NaOH দ্রবীভূত আছে, NaCl নেই, 2 মোল NaCl দ্রবীভূত আছে, এখানে 1.5 মোল NaCl দ্রবীভূত আছে, এবং এই বিকারে আমাদের হচ্ছে 2.5 মোল NaCl দ্রবীভূত আছে। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের NaCl এর দ্রাব্যতা ধরি একটি নির্দিষ্ট তাপমাত্রায় 2 মোল। ঠিক আছে? তাহলে আমাদের দেখো মাঝখানের বিকারে আমাদের কি পানির ভেতরে 2 মোলই NaCl আছে। 100 গ্রাম ধরে নাও, 100 গ্রাম পানির ভেতরে 2 মোল, এই সবগুলো 100 গ্রাম পানি। 100 গ্রাম পানির ভিতরে কি 2 মোল NaCl আছে। তাহলে এটা কি সম্পৃক্ত না অসম্পৃক্ত হবে? প্রথমটা হয়ে যাবে আমাদের কি সম্পৃক্ত দ্রবণ। কিরকম? কারণ আমরা জানি যে এই তাপমাত্রায় 100 গ্রাম পানির ভেতরে দেখো 2 মোল NaCl রাখতে পারি আমরা। তো যেহেতু দ্বিতীয় বিকারে 2 মোল NaCl পাচ্ছি আমরা, সেহেতু কি এটি একটি সম্পৃক্ত দ্রবণ বলবো আমি এটাকে। কিন্তু এর আগের বিকারে দেখো এখানে 1.5 মোল NaCl আছে, মানে 100 গ্রাম পানিতে আমার হচ্ছে ওই তাপমাত্রায় আরো 0.5 মোল আমি কি যুক্ত করতে পারবো না এখানে NaCl। তো এই 0.5 মোলটা যুক্ত যেহেতু হচ্ছে না, তাই হচ্ছে কি এটা একটি অসম্পৃক্ত দ্রবণ। মানে আমাদের যে রিকোয়ার্ড দ্রাব্যতা তার থেকে কম পরিমাণে NaCl দ্রবীভূত আছে এখানে। তো এটাকে আমরা কি বলি? অসম্পৃক্ত দ্রবণ। এরপরে আরেকটা আছে যেটি হচ্ছে কি অধিপৃক্ত। মানে হচ্ছে দেখো এই তৃতীয় বিকারে আমাদের 2.5 মোল NaCl দ্রবীভূত আছে, কিন্তু আমাদের তো এই তাপমাত্রায় কত আসতে পারে এখানে টোটাল NaCl? 2 মোল। যেহেতু 2 মোল আসতে পারে আর আমাদের দেয়া আছে 2.5 মোল, তাহলে আমাদের এক্সট্রা কত থাকতেছে? জিরো 0.5 মোল এক্সট্রা NaCl আমি এর ভিতরে দ্রবীভূত করতেছি। তো এইটা কি হয়ে যাবে? আমাদের এখানে অধক্ষেপ রূপে পাওয়া যাবে। ঠিক আছে? এটা এই দ্রবণের নিচে অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে। ঠিক আছে? তো তোমাদের যদি এরকম একটা অঙ্ক আসে যে একটি তাপমাত্রায়, একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রবণের দ্রাব্যতা হলো ধরো 2 মোল/লিটার। তো ওই দ্রবণে আমি যদি 3 মোল NaCl দ্রবীভূত করি, তাহলে আমার অধঃক্ষেপণ কত হবে? তাহলে দেখো 3 মোল আমার হচ্ছে দ্রবীভূত আছে, আর দ্রাব্যতা কত? 2 মোল। তো আমার অধঃক্ষেপ কত হবে? 1 মোল। 1 মোল। রাইট। এইভাবে করে তোমার কি এমসিকিউতে এই অপশনগুলো পেতে পারো, সেটা একটু মনে রাখবা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে দ্রাব্যতা হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। অতএব আমরা বলতে পারি যে দ্রাব্যতা বাড়লে, তাপমাত্রা বাড়ালে আমরা কি একটি দ্রবণের দ্রাব্যতা বাড়তে থাকবে, আর যদি তাপমাত্রা কমাই তাহলে একটি দ্রবণের দ্রাব্যতা কমতে থাকবে। ঠিক আছে? তো মনে করো এইখানে মাঝখানের বিকারে 2 মোল NaCl আছে, এখন এর দ্রাব্যতাও 2 মোল ছিল, আমি এখানে তাপমাত্রা বাড়ালাম, আমি এখানে তাপ দিলাম। তো তাপ দেওয়ার কারণে কি হলো? এর দ্রাব্যটা বেড়ে গেল, মানে আর 2 মোল এটি সম্পৃক্ত হবে না, একে আরো বেশি পরিমাণে NaCl লাগবে সম্পৃক্ত করার জন্য। তখন কি হবে? আমাদেরকে যদি 2.5 মোল হয় ওই তাপমাত্রায়, 2.5 মোল দিলেও এটি সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে কি একজন জয়েন করলো দেখলাম। আচ্ছা, আল ইসু, তুমি কি আগের ক্লাসে ছিলা? বাহ, ঠিক আছে, যাই হোক। তো এরপরে তোমার তাপমাত্রা হচ্ছে যদি কমাই আমরা এখানে, মনে করো 2 মোল ছিল, এখন আমরা তাপমাত্রা আরো কমাই দিলাম, তো দ্রাব্যটা কমে গেল। দ্রাব্যতা যেহেতু কমে যাচ্ছে, তাহলে কি এখানে যদি 2 মোল থাকে, আমাদের কি এখানে অধঃক্ষেপ পড়বে। কারণ কি আমার কম তাপমাত্রায় আমার দ্রাব্যতাও কমতেছে। তো যেহেতু আমার দ্রবণে দ্রবীভূত আছে 2 মোল, আর দ্রাব্যতা আমার 2 মোল থেকে কম, তাহলে কি অবশ্যই তাপমাত্রা কমলে এখন অধঃক্ষেপ পড়বে। তো এই জন্য দ্রাব্যতা আমাদের কি তাপমাত্রার উপর একটি নির্ভরশীল এন্টিটি। তো চলো আমরা ছোট্ট একটি অঙ্ক দেখি।
এতক্ষণ যা বললাম তার ভেতরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম NaCl এর সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো। এই দ্রবণকে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক NaCl পাওয়া গেল। ক্লিয়ার? 35 ডিগ্রি তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত কিসে বের করতে হবে? গ্রাম পার 100 গ্রামে। ওকে, তাহলে প্রথমে কি করতে হবে বলো তো? কেউ কি সলভ করতে পারবে এটা? আচ্ছা, তাহলে আমরা দেখি। দেখো এখানে কি বলছে, 20 গ্রাম দ্রবণ বলা হচ্ছে, মানে পারবো ভাই কিছুটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আশরাফুল পারবা তাহলে। আচ্ছা, বাকিরা যারা পারবা না তারা একটু দেখো। আর আশরাফুল তুমি হচ্ছে ক্যালকুলেট করো, একটু ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা বলো তাহলে। আচ্ছা দেখো, 20 গ্রাম এখানে দ্রবণ দেয়া আছে, মানে এই দ্রবণের পরিমাণ হচ্ছে 20 গ্রাম। এখন বলছে এর সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো, এই দ্রবণে বাষ্পীভূত করে 5.295 গ্রাম শুষ্ক NaCl পাওয়া গেল। মানে আমি যদি এখানে বাষ্পীভূত করি তাহলে আমার দ্রাবক গুলো সব উড়ে যাবে না? তো এর ভিতরে পড়ে থাকবে কি? দ্রব। তো আমাদেরকে বলতেছে যে দ্রবর পরিমাণটা কত? 5.295 গ্রাম। কিন্তু আমাদেরকে দ্রাব্যতা বের করার জন্য কি জানতে হবে? দ্রাবকের মানটা জানতে হবে না? তো আমরা কি করব, দ্রাবকের মানটা বের করব। সো 20 মাইনাস 5.295 গ্রাম পরিমাণে দ্রাবক থাকবে না এখানে? তো এত গ্রাম দ্রাবকে আমাদের দ্রবীভূত ছিল কত গ্রাম? 5.295 গ্রাম NaCl। তাহলে 100 গ্রাম দ্রাবকে আমাদের কত হবে? একজন একটু ক্যালকুলেট করে অ্যান্সারটা বলবা। ওকে, এই অঙ্কটা বুঝতে পারছো সবাই? না বুঝলে আমি আরেকবার বলবো। সহজ ঐকিক নিয়মের অঙ্ক, জাস্ট দ্রাবতার যে ডেফিনেশন সেটা দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমরা আরেকটা অঙ্কের দিকে একটু আগে। এইটা দেখো একটু, এটা হচ্ছে, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে এটা হচ্ছে সাধারণত ভর্তি পরীক্ষায়, তারপরে হচ্ছে MCQs এগুলো অনেক দেয় এই অঙ্কটা। অঙ্কটা দেখো এরকম, যে 30 ডিগ্রি সেলসিয়াস ও 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দ্রবের দ্রাব্যতা যথাক্রমে 50 ও 90। ঠিক আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম দ্রবণকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নতি করা হলো। এই অবস্থায় দ্রবণকে সম্পৃক্ত করতে আর কত অতিরিক্ত দ্রবের প্রয়োজন হবে? মানে যদি আমরা একটু চিত্রতে দেখি, দেখো এখানে একটি পাত্রের ভেতরে 50 গ্রাম দ্রবণ ছিল, ঠিক আছে? কত ডিগ্রি সেলসিয়াসে? 30 ডিগ্রি সেলসিয়াসে। এখন আমি কি করলাম, এটাকে হিট দিলাম। হিট দিলে কি হচ্ছে, এটা 55 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতেছে। তো আগে আমার এই দ্রবণের দ্রাব্যতা ছিল হচ্ছে 50, বাট হিট দেওয়ার পরে আমার দ্রাব্যতা হয়ে গেল 90। ঠিক আছে? তাহলে এই দ্রবণটাকে অসম্পৃক্ত হয়ে গেল না? তো এই দ্রবণটাকে যদি সম্পৃক্ত করতে হয় তাহলে আমাদেরকে কি পরিমাণে দ্রবের প্রয়োজন হবে? ভাইয়া হ্যাঁ বলো। আগেরটা দ্রব্যতা 40.23 বের হয়েছে ভাইয়া। 23 40.23। এখানে কি হবে 29 বলো তো? গ্রাম পার পার 100 লিটার। গ্রাম। না, এই দেখো তোমাদের কিন্তু এটা বলে দিয়েছে ইউনিটটা, পার লিটার দিলে কিন্তু এখানে ভুল হবে। ঠিক আছে? সরি, গ্রাম পার 100 গ্রাম হবে। হ্যাঁ, রাইট। তো দেখো এটা আমরা কিভাবে সলভ করি সেকেন্ড ম্যাথটা। প্রথমে আমাদেরকে কি করতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াসে আমাদের যে দ্রাবক কত পরিমাণে ইউজ করা ছিল সেটা বের করতে হবে। কারণ তাপমাত্রা বাড়াচ্ছে কিন্তু আমাদের দ্রাবকের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? আমি যদি এই পাত্রের ভেতরে তাপমাত্রা বাড়াই তাহলে দেখো আমাদের কিন্তু দ্রাবকের মানটা চেঞ্জ হচ্ছে না, দ্রাবক তো অটোমেটিক থাকতেছে। তো যদি আমরা দ্রাবকের মানটা বের করে ফেলাই তাহলেই কি আমরা বের করতে পারবো না পরে 90 গ্রামে, 90 90 দ্রাব্যতার যেই সলিউশনটা হবে তার ভেতরে কত পরিমাণ দ্রব্য দরকার সেটাই করছি। দেখো প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কি করলাম, দ্রাবকের মানটা বের করলাম। তো দ্রবের মানটা বের করছি প্রথমে কত, 16.67। কিভাবে? 100 গ্রাম দ্রাবকে থাকে
কত দ্রব? 50 গ্রাম। তো 150 গ্রাম দ্রবণে থাকে 50 গ্রাম দ্রব। 50 গ্রাম দ্রবণে কত থাকবে? 16.67 গ্রাম দ্রব। তো দ্রবের মানটা যেহেতু পেয়ে গিয়েছি আমরা, দ্রাবকের মান কত হবে? 33.33। কারণ দেখো দ্রব প্লাস দ্রাবক মিলাই কি 50 ছিল এখানে, এই যে এই 50টা। ঠিক আছে, তো যেহেতু দ্রাবকের মানটা পেয়ে গিয়েছি, এখন দেখো আমরা 55 ডিগ্রি সেলসিয়াসে আসবো। 55 ডিগ্রি সেলসিয়াস আমরা কি বলতে পারি? 100 গ্রাম দ্রাবকে দ্রব কত লাগবে? 90 গ্রাম। তাহলে 33 গ্রাম দ্রাবকে আমাদের দ্রব কত লাগবে? 29.997 গ্রাম। তাহলে অতিরিক্ত দ্রব কত রাখতেছে আমাদের? 29 - 16, 13.33 গ্রাম দ্রব লাগতেছে আমাদের। ক্লিয়ার হয়েছে তোমরা? আমাদেরকে মেইনলি ম্যাথটা করতে হলো কি জন্য? যাতে আমরা কি করতে পারি, দ্রাবকের মানটা বের করতে পারি। তো প্রথম যে ইনফরমেশন সেটা থেকে আমরা কি করলাম, দ্রাবকের মানটা বের করলাম। সেকেন্ড ইনফরমেশন থেকে আমরা দ্রবের মানটা বের করলাম। ঠিক আছে, তো এটার জন্য দেখো একটা ছোট্ট শর্টকাট আছে। এই শর্টকাটটা কিভাবে কাজ করে দেখো। x - y বাই 100 + x * v। এইখান থেকে তো আমরা কি দ্রবের মানটা পেয়ে যাব, মানে একদম শেষ যে দ্রব সেই মানটা পেয়ে যাব, মানে দ্রবের যেই চেঞ্জটা হয়েছে সেটা পেয়ে যাব। এটা কিভাবে পাচ্ছি দেখো আমরা। এক্স এখানে কি? এক্স এখানে হচ্ছে আমাদের প্রাথমিক যেই দ্রাব্যতা, মানে বর্তমানে আমার যেই টেম্পারেচারটা আছে, তাপমাত্রা, সেইটাই আমাদের দ্রাব্যতা কত ছিল? 50। ওয়াই আমাদের কি? যেটাই পরে উন্নতি করা হয়েছে, মানে 30 থেকে 55-তে নিয়ে গেছি না আমরা। তো ওয়াই হচ্ছে 90। আর 100 + x মানে ওই 50টা ইন্টু ভি। ভি কি হবে? আমাদের যেই পরিমাণে কি দ্রবণ দেয়া আছে। তো 50 গ্রাম দ্রবণ এখানে যেহেতু দেয়া আছে, তো ভি সমান সমান 50। তো আদি দ্রাব্যতা এক্স, ওয়াই হচ্ছে কি শেষ দ্রাব্যতা, আর ভি হচ্ছে আমাদের দ্রবণের আয়তন। এইটা তুমি এখানে ইনপুট করলে দেখবা একবারে কি পেয়ে যাবে, অ্যান্সারটা পেয়ে যাবে। এটা তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা শর্টকাট। মানে এই অঙ্কটা করতে গেলে তোমাদের প্রচুর টাইম লেগে যায় যে কোনো অ্যাডমিশনে। সাধারণত বুটেক্স এর পরীক্ষায় দেয়, তারপরে হচ্ছে তোমার রুয়েট কুয়েটের পরীক্ষায় দিতে পারে, যেখানে যেখানে এমসিকিউ আসে। তো যদি তোমাদের এই শর্টকাটটা জানা থাকে তাহলে কি খুব ইজিলি তোমরা এই জিনিসটা সলভ করতে পারবে। আচ্ছা, এবার আসবো আমরা দ্রাব্যতার গুণফল নিয়ে। আচ্ছা, আশরাফুল আমাদের একটা কোয়েশ্চেন করেছে যে টেম্পারেচার সবসময় কি কনস্ট্যান্ট, কোথায় দাঁড়াও একটু, হ্যাঁ, টেম্পারেচার সবসময় কি কনস্ট্যান্ট থাকে? আই মিন আগের ম্যাথে টেম্পারেচার তো কোনো কাজে লাগে নাই। আশরাফুল দেখো, আগের ম্যাথে কিন্তু টেম্পারেচার ডিরেক্টলি কাজে লাগে নাই, আমাদের কিভাবে প্যাসিভলি কাজে লাগছে। কারণ দেখো টেম্পারেচারের জন্য আমাদের দ্রাব্যতা চেঞ্জ হয়েছে না এখানে, 50 আর 90। তো আমাদের মূলত ওই দ্রাব্যটাটা লাগবে, মানে টেম্পারেচারের ডিরেক্টলি এখানে কোনো কাজ নাই। ওই টেম্পারেচার যা কাজ ছিল সেটাও করে দিছে। কি করে দিছে? ও দ্রাব্যতাকে 50 থেকে 90 এ নিয়ে গেছে, তাই না? এইখানে টেম্পারেচারের কাজ। বাকিটুকু হচ্ছে আমাদের শুধু ঐকিক নিয়মের ম্যাথ। ওকে, আচ্ছা, তো এবার দেখি আমরা দ্রাব্যতার গুণফল। এটাও তোমাদের কি এসএসসি এইচএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে সাধারণত প্রতিবারই প্রশ্ন আসে, আর প্রশ্ন আসলে খুব ইজি, সবার পারার কথা। দেখো যদি কোনো দ্রবণে আমরা হচ্ছে একটি আহ দ্রবকে দ্রবীভূত করি, করলে দেখো কি হয়, এই দ্রবণটা আয়নে বিভক্ত হয়ে যায়। কিভাবে বিভক্ত হয়? যতগুলা হচ্ছে দ্রবণের মলিকিউল অণু ছিল, ততগুলো আয়ন তৈরি হয়। যেমন এ মলিকিউল ছিল এ পরিমাণ, আর বি মলিকিউল ছিল বি পরিমাণ। তাহলে দেখো এ প্লাস আয়ন তৈরি হয়েছে, আর কি বি প্লাস আয়ন, বি মাইনাস আয়ন তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা এ এ না বলে আমরা এক্স এ বলি আর ওয়াই বি বলি। ঠিক আছে, এখানে সব জায়গায় এক্স আর ওয়াই লিখে দিই, তাহলে বলতে ইজি হবে জিনিসটা। এক্স ওয়াই, এখানেও এক্স, এটা ওয়াই। তাহলে দেখো এক্স এ পরিমাণ আহ ধনাত্মক আয়ন আর এক্স বি পরিমাণ অ্যানায়ন তৈরি হয়েছে। তো আমরা, তোমরা যারা হচ্ছে অধ্যায় 4 পড়ছো, প্রথম পেপারের অধ্যায় 4 যারা পড়ে আসছো, তারা জানো যে একটি দ্রবণ, একটি মিশ্রণ বা হচ্ছে একটি বিক্রিয়া যখন সমতায় আসে, সাম্যাবস্থায় আসে, তখন হচ্ছে আমরা একটি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করি। ঠিক আছে, বা সাম্যাবস্থা ধ্রুবক বের করি, যেটার মান হচ্ছে এ এ প্লাস এ, আর কি বি মাইনাস বি বাই এ এ বাই এ এক্স বাই বি ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই।
এই যেই সাম্যাবস্থা ধ্রুবক পেলাম, এই সাম্যাবস্থা ধ্রুবককেই আমরা যদি নিচের আমাদের যে বিক্রিয়কের যে ঘনমাত্রা তার সাথে গুণ করে দেই, মানে কেসি ইন্টু এ এক্স বিওয়াই করি, তাহলে যে সলিউশনটা পাচ্ছি, তাহলে যে মানটা পাচ্ছি আমরা, সেটাকেই আমরা বলি কে এস পি, অতএব দ্রাব্যতার গুণফল বলে থাকি এটাকে। ঠিক আছে, তো একটি নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু আমাদের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অথবা আমাদের যে সাম্যাবস্থা ধ্রুবক আছে, সাম্যতা ধ্রুবক, সেই ধ্রুবকটা যেহেতু একটি ধ্রুবক থাকে, মানে একটি নির্দিষ্ট টেম্পারেচারে, সেহেতু কেএসপিও আমাদের একটি নির্দিষ্ট তাপমাত্রায় কি থাকে, ধ্রুবক অবস্থায় থাকে। তো কেএসপির মানটা কি হলো শেষ পর্যন্ত, এ আয়নের ঘনমাত্রা কত পরিমাণে, টু দি পাওয়ার যত পরিমাণে এ আয়ন উপস্থিত আছে, গুণ বি আয়নের ঘনমাত্রা কত পরিমাণে, টু দি পাওয়ার যত পরিমাণে বি আয়ন উপস্থিত আছে এখানে। ঠিক আছে, সো কেএসপি ইকুয়াল, দেখো, সলিউবিলিটি প্রোডাক্ট কনস্ট্যান্ট, প্রোডাক্ট অফ আয়ন কনসেন্ট্রেশন ইজ ইন স্যাচুরেটেড সলিউশন, মানে একটি সম্পৃক্ত দ্রবণে একটি নির্দিষ্ট তাপমাত্রায় আমাদের যেই উৎপাদের যে ঘনমাত্রা হবে সেটাই কি কেএসপি হবে, উৎপাদের যে ঘনমাত্রার গুণফল হবে সেটাই কেএসপি। কয়েকটা জিনিস কেএসপি নিয়ে মাথায় রাখতে হবে, কেএসপি সবসময় সম্পৃক্ত দ্রবণে বের হয়, সবসময় কি সম্পৃক্ত দ্রবণের জন্য কাজে লাগে। ওকে, আরেকটা জিনিস যেটা হচ্ছে, কেএসপি একটি নির্দিষ্ট তাপমাত্রায় সব সময় ধ্রুবক হয়, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কেএসপির মান সবসময় ধ্রুবক হয়। ঠিক আছে, এখন আসি আমরা কে আইপি কি, এইটা অনেকে তোমরা নাম শুনছো। কেআইপি হচ্ছে আয়নিক প্রোডাক্ট, কেআইপির ফুল ফর্ম হচ্ছে আয়নিক প্রোডাক্ট। একটু আগে কেএসপি পড়লাম, যেটার নাম কি ছিল, সলিউবিলিটি প্রোডাক্ট, মানে দ্রাব্যতার গুণফল, আর কেআইপি হচ্ছে আয়নিক গুণফল। কেএসপি আর কেআইপির ভেতরে শুধুমাত্র সম্পৃক্ততার পার্থক্য আছে। কেআইপি দেখো যে কোনো দ্রবণে হতে পারে, মানে যদি আমরা অসম্পৃক্ত দ্রবণে বের করি তাও আমাদের কেআইপি পাবো, সম্পৃক্ত দ্রবণেও কেআইপি পাবো, অধিপৃক্ত দ্রবণেও কেআইপি পাবো, কিন্তু কেএসপি আমরা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণেই পাবো। ঠিক আছে, কেআইপি বের করার যে নিয়ম সেটাও একদম সেম। এইখানে এই যে সূত্রটা আছে, এই সূত্রটাই তোমরা শুধু কে এখানে এস এর জায়গায় আই লিখে দিলেই হয়ে গেল, এইটাই কি কেআইপির মান। জাস্ট এটা কি অসম্পৃক্ত বা অথবা অধিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে বের হয়, আর কেএসপিটা সবসময় কি হয়, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বের হয়। তো কেএসপি আর কেআইপির কাজ কি ভাইয়া? কেএসপি আর কেআইপির কাজ হচ্ছে আমাদের একটি দ্রবণে পদক্ষেপ পড়বে কিনা এইটা নির্ণয় করার জন্য অনেকগুলো ম্যাথস আছে, এই ম্যাথস গুলো সলভ করা। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখে নিই। যদি আমাদের কেআইপির মান কেএসপি থেকে ছোট হয়, তাহলে দ্রবণটা কি হবে, অসম্পৃক্ত হবে, অসম্পৃক্ত। যদি আমাদের কেআইপির মান কেএসপির সমান হয়, তাহলে কি হবে, দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হবে। আর যদি আমাদের কেআইপির মান কেএসপি থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের দ্রবণটা কেমন হবে, অধিপৃক্ত। পদক্ষেপ করবে। হ্যাঁ, অথবা অধক্ষেপ পড়বে। এই ধরনের দ্রবণকে ইংলিশে বলা হয় সুপার স্যাচুরেটেড সলিউশন। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথস গুলো অনেক ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে কেএসপি আর কেআইপির মানগুলো বের করতে হয় আমাদেরকে। তো তোমাদের মূলত হচ্ছে ডি নাম্বারে, ঘ নাম্বারে হচ্ছে এরকম ম্যাথসই আসে এই চ্যাপ্টার থেকে যদি দেয়। চলো একটা ছোট ম্যাথ দেখে নিই আমরা। 25 ডিগ্রি সেলসিয়াসে এজিসিএল অথবা সিলভার ক্লোরাইডের 100 মিলি 10⁻⁵ মোলার দ্রবণের সাথে যদি 0.03 মিলি সিএবিআর, মানে সিএবিআর2 মানে ক্যালসিয়াম ব্রোমাইড সলিউশন, 100 মিলি দ্রবণ যোগ করা হয়, তাহলে দেখো এজিবিআর, ঠিক আছে, অথবা যেই সিলভার ব্রোমাইড যেই তৈরি হচ্ছে ওইটার অধক্ষেপ তৈরি হবে কিনা সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো অধক্ষেপ তৈরি হবে কিনা এটা আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের কাজ কি বলতো, কেআইপি নির্ণয় করা, কারণ এখানে কেএসপি আছে। যদি আমরা কেআইপি নির্ণয় করতে পারি এখানে 25 ডিগ্রি সেলসিয়াসে, তাহলেই কি আমরা বলতে পারবো যে এটা অধক্ষেপ তৈরি হবে কি হবে না। তো কেআইপি নির্ণয় করার সূত্র কি ভাই, সেম কেএসপির মতন।
কেআইপি হচ্ছে এজি প্লাস আর কি বিআর মাইনাস। আচ্ছা, এজি প্লাস আর বিআর মাইনাস কেন হচ্ছে? কারণ দেখো, এই মৌলের তোমাকে অধক্ষেপ তৈরি হবে কিনা জিজ্ঞাসা করছে। তো এজি বিআর এর যদি তুমি আয়নিক বিশ্লেষণ করো তাহলে কি হয়? এজি প্লাস আর কি বিআর মাইনাস না, যেহেতু এক মোল করে আছে দুইটাই। তো কেআইপি সমান সমান কি হবে? এজি প্লাস গুণ বিআর মাইনাস। তো এজি প্লাস এর যেই ঘনমাত্রা সেটা কত হবে, সেটা বের করার জন্য আমাদের একটি নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে, দেখো এখানে আমরা জানতাম না S1V1 = S2V2, একটি সূত্র জানতাম না, মনে আছে এটা আমাদের? আমরা হচ্ছে সেকেন্ড পেপারের অধ্যায় 3-এ এই সূত্রটা করি, যে আদি ঘনমাত্রা সমান সমান কি শেষ মোল সংখ্যা, মানে আদি ঘনমাত্রা টাইট্রেশনের ইয়ে, এটা হচ্ছে নিয়ম, যে আমাদের আদি ঘনমাত্রা ইনটু আয়তন সমান সমান কি শেষ ঘনমাত্রা ইনটু শেষ আয়তন। ঠিক আছে? তো দেখো এখানে প্রাথমিক ঘনমাত্রা কত ছিল এজি এর? এই এজি এর প্রাথমিক ঘনমাত্রা কত ছিল এখানে, কে বলতে পারবে? দেখো তো একটু উদ্দীপক দেখে। 10⁻⁻5 মোলারিটি। রাইট, 10⁻⁻5 মোলারিটি ছিল। মানে আমাদের দ্রবণের ভেতরে যেই সিলভার ছিল, সিলভারের প্রাথমিক ঘনমাত্রা ছিল 10⁻5, এবং এর যে প্রাথমিক আয়তন ছিল সেটা কত ছিল? 100। এরপরে কি হলো, আমি ওই সিলভার ক্লোরাইডকে আরো 100 ml আয়তনের ভিতরে যোগ করলাম, তাই না? তো আমাদের শেষ আয়তনটা কত হচ্ছে? 100 + 100 200 না? 200 ভাইয়া। হ্যাঁ, তো শেষ আয়তন যদি 200 হচ্ছে, তাহলে আমরা কি এখানে 200 দিয়ে ভাগ দিব। এটা কেন করতেছি দেখো, আমরা এখানে S2 বের করতে চাচ্ছি। ওকে, আমাদের যে শেষ দ্রবণটা তৈরি হচ্ছে এজিডিআর এর বা সিলভার ব্রোমাইডের, সেই দ্রবণের ভেতরে আমরা সিলভারের ঘনমাত্রাটা বের করতে চাচ্ছি। তো প্রাথমিক ঘনমাত্রা যেহেতু আছে, আমরা আমাদের শেষ ঘনমাত্রাটা কি হবে? S2 = S1V1/V2। ক্লিয়ার? তাহলে দেখো, এইটা যদি আমরা সলভ করে ফেলাই তাহলে কি খুব ইজিলি সিলভার ব্রোমাইডের যে ঘনমাত্রা সেটা পেয়ে যাব। সেম ভাবে আমরা কি করতে পারি, এখানে যে ব্রোমিন আছে সেইটারও কি ঘনমাত্রা বের করতে পারি না? কিভাবে বের করতে পারি দেখো, ব্রোমিনের প্রাথমিক ঘনমাত্রা কত ছিল? 0.03। 0.3। রাইট। এবং প্রাথমিক আয়তন কত ছিল? 100 মিলি। শেষ আয়তন কত? শেষ আয়তন হচ্ছে 200 মিলি। তো এইটা করে আমাদের যেই মানটা আসবে, সেই দুইটা মানকে যদি আমরা গুণ করে দিই তাহলেই কি আমরা কেআইপির মানটা পেয়ে যাব। ঠিক আছে? তো কেআইপির মানটা তোমাদের অনেকটা এরকম আসবে, তোমরা একটু মিলাই নিও যে এরকম আসছে কিনা। ঠিক আছে? 1.5 × 10⁻7 আসবে। তো এইটা যেহেতু কেআইপির মান হচ্ছে, তো আমরা কি করব, চেক করব যে এই কেআইপি 1.5 × 10⁻7 এইটা কি কেএসপি থেকে বড় নাকি ছোট। ঠিক আছে? যদি এটা কেএসপি থেকে বড় হয় তাহলে হচ্ছে কি হবে, অধক্ষেপ পড়বে। যদি ছোট হয় তাহলে অধক্ষেপ পড়বে না। তো দেখো এখানে কি কেআইপি বড় না ছোট? কেআইপি অবশ্যই কেএসপি থেকে বড় ভাইয়া। বড়। তাহলে কি আমাদের অধক্ষেপটা পড়বে এখানে। ঠিক আছে? তো সবাই ক্লিয়ার এটা, এই পার্টটুকু? ওকে, ঠিক আছে। চলো নেক্সট সেম এরকম একটা অঙ্ক দেখি আমরা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 মিলিলিটার 0.5 ml 0.5 মোলার দ্রবণের সাথে 6 × 10⁻4 মোলার ZnSO4 এর 50 মিলি দ্রবণ যোগ করা হলো, কোনো অধক্ষেপ তৈরি হবে কিনা। সেম ভাবে প্রথমে কি করব, কেআইপির মানটা বের করবো আমরা। তো কেআইপির মানটা কত হবে দেখো। আচ্ছা, সরি, কেআইপির মান বের করার আগে আমাদের কি করতে হবে, বিক্রিয়াটা লিখতে হবে না? প্রথমে আমাদের কি করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ZnSO4 এর বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে বিক্রিয়াটা কি ছিল? ZnSO4 + NaOH।
ইকুয়াল টু কি হবে, ZnOH2। এইটা একটি দ্রবক, এইটা একটি উৎপাদ তৈরি হচ্ছে, সাথে কি Na2SO4 তৈরি হচ্ছে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এইখানে যে ZnOH2, এই OH2 এর কেআইপি কত হবে, কারণ এটাই হলো মূল মূল যে উৎপাদ সেটা। কারণ এখানে দেখো কেএসপি ZnOH2 এর দিয়ে দিছে। তাহলে আমরা কি করবো, এবার কেআইপিটা বের করি। একটু নিচে আসি, কেআইপি। তো কেআইপি বের করার জন্য আমাদের কি ZnOH2 এর আয়নিক বিশ্লেষণ করে দেখতে হবে যে কি কি আসে এখানে। এখানে দেখো Zn2+ থাকতেছে, আর কি থাকতেছে, 2OH- থাকতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করবো দেখো, প্রথমে Zn2+ এর যে তোমার হচ্ছে, ও আচ্ছা, আমরা বুঝবো কিভাবে কার কেআইপি, এই যে তোমার হচ্ছে কেএসপি এর মানটা দেয়া থাকবে, যার কেআইপি বের করতে হবে তার কেএসপি এর মানটা দেয়া থাকবে। না দেয়া থাকলে তোমাদের হচ্ছে অঙ্কটাই হবে না। তো তোমরা বুঝতে পারবে ওই জিনিসটা, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তো Zn2+ এর প্রথমে ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা কত, প্রাথমিক ঘনমাত্রা বলছিল 0.05 মোলার, গুণ 40 প্রাথমিক আয়তন। শেষ আয়তন কত আমাদের দেখো, 50 ছিল ZnSO4 এর, আর 40 ছিল সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে মোট কত হবে, 90। এইটা পেয়ে গেলাম আমরা কি, Zn2+ এর ঘনমাত্রা। ওকে, এখন আমাদের লাগবে কার ঘনমাত্রা, OH- এর ঘনমাত্রা। তো OH- এর ঘনমাত্রা আমরা কিভাবে বের করবো ভাইয়া, এইটা দেখো একটু আছে, তোমাদের হচ্ছে চিন্তা করে করতে হবে যে এইখানে হচ্ছে যে 2 আছে, এই 2টাও কিন্তু আমাদেরকে রাখতে হবে শেষে। তো 2 কি হচ্ছে আমাদের, OH-। তো আমাদের OH- কোথায়, কিসে আমাদের OH- পাচ্ছি আমরা, ও আচ্ছা, আমরা জিঙ্কে একটু ভুল করেছি, সরি। জিঙ্কের যেটা সেটা হবে কত, 6 × 10⁻⁴, 6 × 10⁻⁴ গুণ 50 মিলি ভাগ 90 মিলি, তাই না। এটা জিঙ্কের ছিল। আর OH- এর কি হবে, 2 আমাদের হচ্ছে কত, কোথায় গেল, 40 ভাইয়া। 40 গুণ 0.05 ভাগ 90, ঠিক আছে। এইটা আমরা পেয়ে যাবো কার ঘনমাত্রা, OH- এর ঘনমাত্রা। তো দেখো এইটা যদি তোমরা গুণ করো তোমরা, তাহলে কি পেয়ে যাবে তোমরা, কেআইপিটা পেয়ে যাবা ZnOH2 এর। তো যদি কেআইপি বড় হয় তাহলে কি তোমাদের হচ্ছে সলিউশনটা পদক্ষেপ পড়বে। পদক্ষেপ পড়বে, যদি কেআইপি ছোট হয় তাহলে পদক্ষেপ পড়বে না। তো দেখো এখানে কেআইপির মানটা কত হচ্ছে, 1.61 × 10⁻⁷। সো পদক্ষেপ পড়বে কি পড়বে না, পড়বে ভাইয়া। পদক্ষেপ পড়বে, রাইট, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক দেখো অনেক ইজি। হ্যাঁ, আমাদের যে পরিমাণে আয়ন তৈরি হবে সে পরিমাণেই দ্রাব্যতা থাকবে, ঠিক আছে, মানে এস থাকবে। তো আমাদের যদি মনে করো 3টা আয়ন তৈরি হচ্ছে, তাহলে কি প্রতিটা আয়নের জন্য একটি করে দ্রাব্যতা থাকবে আমাদের করে। কেএসপি তে আমরা যখন বের করব তখন আমরা কি করতেছি, প্রতিটা আয়নের জায়গায় আমরা কি আয়নের ঘনমাত্রার জায়গায় কি করছি, ওর দ্রাব্যতা দিয়ে ওকে রিপ্লেস করে দিচ্ছি। তো যেহেতু এটাকে নির্দিষ্ট তাপমাত্রায়, মানে কেএসপি বলতে কি বোঝায়, একটি নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল, তাই না। তো আলটিমেটলি আমরা কি করতেছি, এই যে ওই তাপমাত্রায় Pb2+ এর যে ঘনমাত্রা সেটাই কি তার দ্রাব্যতা হবে না, আর বিআর এর যে ঘনমাত্রা সেটাই তার দ্রাব্যতা হবে। তো আমরা বাস এখানে ওই কাজই করতেছি, Pb2+ এর জায়গায় ও দ্রাব্যতা বসালাম এস, বিআর এর জায়গায় ও দ্রাব্যতা বসালাম এস। তো দুইটা বিআর আছে, তাহলে কি 2s, আর তার উপরে কি হবে স্কোয়ার। তাহলে আমাদের কেএসপিটা হয়ে যাচ্ছে কত, 4s³, ঠিক আছে। তাহলে কেএসপির মান দেখো যদি হচ্ছে 0.11, তোমাদের যদি একটা অঙ্ক বলে দেয় যে হচ্ছে আহ লেড ব্রোমাইডের
দ্রাব্যতা হচ্ছে 0.012 মোলার 25°C। কেএসপি কত হবে? তাহলে তোমরা কি করবা, এখানে দেখবা যে লেডের সংখ্যা কত, 1, তাহলে এস। ব্রোমাইডের সংখ্যা কত, 2, তাহলে 2s²। এইটা ক্যালকুলেট করে দেখো 4s³ পাচ্ছ। এই এস এর জায়গায় শুধুমাত্র কি 0.012 বসাই দিলেই তোমরা কেএসপিটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটার একটি শর্টকাট হচ্ছে x⁴ আর y⁴ ইন্টু s⁴x+y। ঠিক আছে, এই শর্টকাটটা মনে রাখলেই হবে যে আমাদের যতগুলা ইয়ে থাকবে, যেমন হচ্ছে এইখানে দেখো, এখানে এক্স এর মান কত, এক্স বলতে এর সাথে যত ধ্রুবক, আর ওয়াই বলতে ব্রোমাইডের সাথে যত ধ্রুবক। ঠিক আছে, যতগুলো আয়ন আছে, তো লিডের আয়ন কয়টা, একটা, তাহলে x⁴x কত, 1। ব্রোমাইডের আয়ন কয়টা, 2টা, তাহলে y⁴y 2² ইন্টু এস, x+y। এক্স এর মান কত, 1, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে কি 4s³। ঠিক আছে, এইভাবে করলে তোমরা খুব ইজিলি দ্রাব্যতার গুণফলটা বের করতে পারবা। এটা এমসিকিউ তো অনেক আসে। ঠিক আছে, সেম ভাবে দেখো, যদি এইটা বলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এত হলে এই দ্রাব্যতার গুণফল কত হবে, কি করতে হবে, সিলভার ক্লোরাইডের আমাদের বের করতে হবে যে আমাদের ইয়ে কত, আয়নিক বিশ্লেষণ করে দেখতে হবে কত মোল আছে এখানে। তো Ag+, দেখো আর কি হবে এখানে, Cl-, তাহলে এস আর কি এস, তো s² হচ্ছে আমাদের কেএসপি। বাস, এই এস এর জায়গায় যদি আমরা এটা বসাই দেই তাহলে কি দ্রাব্যতার গুণফলটা পেয়ে যাচ্ছি। দ্রাব্যতার গুণফলের আমাদের ইয়ে কি হবে, একক কি হবে, কেউ বলতে পারবা? দ্রাব্যতার গুণফলের একক হবে আমাদের এই এস এর উপরে যেই পাওয়ারটা থাকবে না, সেই পাওয়ার পরিমাণে একক হবে, মানে মোল স্কোয়ার লিটার ইনভার্স লিটার পার লিটার স্কোয়ার। যদি কিউব থাকে তাহলে মোল কিউব পার লিটার কিউব। ঠিক আছে, এইভাবে করে দ্রাব্যতার গুণফলের একক হবে। আরেকটা ম্যাথ দেখো, এখানে AlOH3 দেয়া আছে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এর দ্রাব্যতার গুণফল এত হলে এর দ্রাব্যতা কত? তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল বের করার সূত্র কি, AlOH3 কে আগে বিশ্লেষণ করি, করে দেখে কি দেখলাম আমরা, এখানে Al3+ তৈরি হচ্ছে, আর OH কয়টা তৈরি হচ্ছে, 3টে ভাই। 3OH- হচ্ছে। তাহলে আমাদের এই শর্টকাট সূত্র কেএসপি বের করার, সেই সূত্রটা কি ছিল, x⁴x, মানে অ্যালুমিনিয়ামের সাথে যতগুলা আয়ন, মানে যতগুলো অ্যালুমিনিয়াম আয়ন আছে, তাহলে x⁴x কি 1⁴1 গুণ যতগুলো হাইড্রোক্সাইড আয়ন আছে ততর পাওয়ার তত, মানে y⁴y, তাহলে 3⁴3। বোঝা যাচ্ছে? এরপরে জি। এস, এস দিলাম x+y, মানে অ্যালুমিনিয়াম আর OH এর যতগুলা আছে তার যোগফল, তাহলে 1+3। তাহলে কত হচ্ছে অ্যান্সার এখানে, 27s⁴। 27x⁴s⁴ এটা হচ্ছে কেএসপি। তাহলে দেখো সমীকরণ তোমরা পেয়ে গেছো না? এখন যদি কেএসপির মানটা এখানে বসায় দাও, এখানে এস এর মানটা বের করতে পারবে না ক্যালকুলেট করে? পারবা hopefully। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে সম আয়ন প্রভাব। ঠিক আছে, এইটা দ্রাব্যতার জন্য একটু ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ধরো প্রথমে তুমি কি করলা, কিছু পরিমাণে NaCl পানির ভিতরে মিশ্রিত করলা, এখানে মনে কর পানি আছে, এর ভিতরে আগে থেকে কোনো ক্লোরিন বা সোডিয়াম আছে এই পানির ভিতরে? নাই। তো না থাকার কারণে আমরা যখন দ্রাব্যতার গুণফল বের করতেছি বা দ্রাব্যতা বের করতেছি, তাহলে দেখবা কিন্তু যতগুলা সোডিয়াম আমি দিছি তার ঘনমাত্রা, আর কি যতগুলা ক্লোরিন দিছি তার ঘনমাত্রায় ব্যবহৃত হচ্ছে দ্রাব্যতার জন্য। বাট যখন এইখানে মনে করো একটি অলরেডি ক্লোরাইড সলিউশন আছে, মনে করো একটি সিলভার ক্লোরাইড সলিউশন আছে এখানে, তো এই সলিউশন যদি আগে থেকে থাকে, তার ভেতরে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড দাও, তাহলে এখানে ক্লোরিন 2টা হয়ে যাচ্ছে না?
মানে আগে থেকে একটা উপস্থিত ক্লোরিন থাকে একটু পরিমাণে, আর কি আমি যেটা দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের দ্রাব্যতার পরিমাণটা চেঞ্জ হচ্ছে, তাই না? কারণ এই ক্লোরিনের যে দ্রাব্যতা, এটাও আগে থেকে অ্যাড হচ্ছে, তার সাথে নতুন যে ক্লোরিন সেটাও অ্যাড হচ্ছে। এইটাকে বলা হয় সম আয়ন প্রভাব। মানে যদি আগে থেকে একটি আয়ন কোন একটি দ্রবণের ভিতরে উপস্থিত থাকে, তাহলে ওই আয়নে যদি আবার আমরা দেই, তাহলে কি হয়, দ্রাব্যতার পরিবর্তন ঘটে। যেমন দেখো, আমরা যদি একটি NH4 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনে আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করি, তাহলে দেখো অ্যামোনিয়ামটা কি একটি সম-আয়ন প্রভাব তৈরি করতেছে, মানে এখানে অ্যামোনিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো একটা ম্যাথ দেখি, দেখলে তোমরা একটু বুঝতে পারবা। এখানে আরেকটা জিনিস বলা বাহুল্য, যে দ্রাব্যতা চেঞ্জ হলেও কেএসপির মানটা কিন্তু সেম থাকে। কেএসপির মানটা সেম থাকে, কারণ কি আমরা জানি একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি সলিউশনের বা একটি দ্রবণের কেএসপির মানটা সব সময় সমান থাকবে, সেম থাকবে। এটা সময়ায়ন প্রভাবে হোক সময়ায়ন প্রভাবে না হোক, এটা দিয়ে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র দ্রাব্যতা কম বেশি হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ম্যাথে আসি। দেখো, একটি পানিতে AgCl এর দ্রাব্যতা এত, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এত। এবার তোমাকে বলছে যে পানি দ্রবণ বাদ দিলাম আমি, এবার আমি NaCl দ্রবণ নিলাম। NaCl দ্রবণের ভেতরে আমরা সিলভার ক্লোরাইড দ্রবীভূত করলাম, করলে আমাদের দ্রাব্যতা কত হচ্ছে। তাহলে দেখো, এই যে AgCl এর দ্রাব্যতা আমরা জানি কত, S। ঠিক আছে, আর আগে থেকে এই S পরিমাণ দ্রাব্যতা যদি আমরা এই NaCl দ্রবণে দেই, তাহলে দেখো সোডিয়ামের যেই এটা থাকতেছে, দাঁড়াও একটু সমীকরণটা দেখাই। দেখো, এইটা হচ্ছে AgCl, সিলভার ক্লোরাইড যখন পানিতে ছিল, তখন এর দ্রাব্যতা কত থাকতেছে, S। ক্লোরাইডেরও S, সিলভারেরও S। NaCl যে দ্রবণ, এই দ্রবণের প্রাথমিক দ্রাব্যতা কত থাকতেছে, দেখো প্রাথমিক ঘনমাত্রা, ক্লোরিন থাকতেছে 0.5, আর সোডিয়াম যেহেতু আমাদের ইউজ হচ্ছে না, সোডিয়াম বাদ দিলাম আমরা, এটাও 0.5 থাকতেছে আর কি। দেখো, আমরা এস পরিমাণে ক্লোরিন এখানে অ্যাড করতেছি, সাথে এখানে আগে আরো এস পরিমাণে ছিল, তাহলে এখানে মোট কত আছে, S+0.5 মোল না ক্লোরিন অ্যাড করার পরে। জি ভাইয়া। তাহলে দেখো আমাদের কি হবে, একটি প্রভাব ঘটবে এখানে। কি প্রভাব ঘটবে, যে আমাদের দ্রাব্যতা যেটা হবে KSP, সেখানে Ag এর মান কত হবে, S। কিন্তু এই Cl- সেটার মানটা কত হয়ে যাবে বলো তো, S+ 0.5। 0.5, তাই না? মানে NaCl দ্রবণের যে দ্রাব্যতার গুণফল হবে, সেটা অনেকটা এরকম হবে না? কারণ হচ্ছে ক্লোরিন কি 0.5 মোল পরিমাণ বেশি আছে, তো এই জন্য দ্রাব্যতাও বেড়ে গিয়েছে। কিন্তু আমরা কি জানতাম, যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের একটি দ্রবণের কি থাকে, আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল সবসময় সমান থাকে। যেহেতু সমান থাকে, তাহলে পানিতে যেটা দ্রাব্যতার গুণফল NaCl দ্রবণেও সেম হবে। এর মানে 1.3 × 10⁻⁵ এখানে ইউজ করবো। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, S² + 0.5S। এখান থেকে তোমরা যে এস এর মানটা পাবা, সেটাই হচ্ছে কি নতুন দ্রাব্যতা হবে AgCl এর। তো এটা কি তোমরা বুঝতে পারছো? না বুঝলে এখন আবার এটা কোশ্চেন করতে পারো তোমরা আমাকে, সময়ের প্রভাব নিয়ে। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকে আমরা এই পুরো লেকচারটা মোটামুটি হচ্ছে দ্রাব্যতার উপরেই করলাম। এখানে আমরা দ্রাব্যতার ডেফিনেশন সম্পর্কে প্রথমে আমরা জানলাম কি দ্রবণের সম্পর্কে, দ্রবণ কয় ধরনের হয়, তারপর হচ্ছে দ্রাবক এগুলা কি। এরপরে আমরা দেখলাম কি তোমার হচ্ছে দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতার দুই ডেফিনেশন করলাম। তারপরে আমরা দ্রাব্যতা নিয়ে দুইটা অঙ্ক করলাম। তারপরে হচ্ছে কেএসপি রিলেটেড ম্যাথ করলাম কিছু আমরা, যে কেএসপি হচ্ছে কাকে বলে, এবং কেএসপির সাথে আমরা যদি কেআইপি তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে অধক্ষেপ পড়বে কি পড়বে না। এইটা রিলেটেড অনেকগুলো ম্যাথসও আসবে তোমাদের। শেষে আমরা কি করলাম, সমআয়ন প্রভাব করলাম, যেখানে যদি আমাদের হচ্ছে কোনো একটি আয়ন
আগে থেকে উপস্থিত থাকে তাহলে হচ্ছে কি আমাদের দ্রাব্যতায় পরিবর্তন আসে, কিন্তু যে কেএসপি থাকে বা দ্রাব্যতার গুণফল সেটার পরিবর্তন আসে না। ঠিক আছে। তো আজকের লেকচারটা অনেক ইম্পর্টেন্ট একটা লেকচার ছিল। তোমাদের হচ্ছে এই টপিকটা অ্যাডমিশন আর এইচএসসি দুইটাতেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে তোমাদের হচ্ছে অ্যাডমিশনে তো এমসিকিউ আসতে পারে, আর হচ্ছে যে এইচএসসি পরীক্ষা এখানে একটা সৃজনশীল আসবে। যদি এই চ্যাপ্টার থেকে দেয় তাহলে এখান থেকেই দিবে এইচএসসি তে। ঠিক আছে। তো এইখানে এই দ্রাব্যতার গুণফল নিয়ে তোমাদের প্রচুর ম্যাথস আছে, গাইডে দেখবা, তারপর হচ্ছে যারা জি বই ফলো করো, গুহ স্যারের, হাজারিনাক স্যারের, প্রচুর পরিমাণে ম্যাথস পাবা। এই সবগুলা ম্যাথস আমি চাইবো তোমরা হচ্ছে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে মানে শেষ করো জিনিসগুলা। আর কিছু কিছু ইউনিক ম্যাথস আছে যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাইনি, এর বাইরেও কিছু ইউনিক ম্যাথস আছে। তো তোমরা যারা হচ্ছে নোট সাবমিট করবা তারা হচ্ছে কি করতে পারো, ওইখান থেকে কিছু ম্যাথস করে সাবমিট করতে পারো। তাহলে যারা হচ্ছে ওই ম্যাথস গুলা পরে প্রবলেমে পড়বে তোমাদের নোটস গুলা দেখে কিন্তু উপকৃত হবে। ঠিক আছে। তো তোমরা মাথায় রেখে এই জিনিসটা একটু করতে পারো। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি, তোমরা হচ্ছে এই ম্যাথস গুলো করে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করবা। নেক্সট ক্লাসটা মোটামুটি অতটা ম্যাথস পরিমাণে হবে না। আচ্ছা ভাইয়া, সিএল মাইনাসের যে 0.5 মোলার দ্রবণ আছে, দাঁড়াও একটু আমি দেখি এটা কিভাবে বুঝবো। এখন তো ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এইটাই বলছো না? আচ্ছা জি ভাইয়া। দেখো, যখন আমরা হচ্ছে একটি দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার বলি, এর মানে ওই দ্রবণের ভিতরে যতগুলো আয়ন আছে তাদের যে ঘনমাত্রা সেটাও হচ্ছে কি 0.5 মোলারই হচ্ছে। কারণ যেহেতু এগুলো সব এক মূলীয় দ্রবণ, এক মোলার দ্রবণ, তাই না? যদি এখানে 2Cl মাইনাস থাকতো তাহলে এর ঘনমাত্রা হতো কত? 1.0। ঠিক আছে। 3 থাকলে 1.5 হতো। ওকে। তো এইখানে সিএল আর এনএ দুইটারই হচ্ছে 0.5, কিন্তু তোমার যেই পদক্ষেপটা বা দ্রাব্যতা বের করতে বলছে সেটা কার বের করতে বলছে? এজি আর সিএল এর না। তো এই জন্য আমার এন এর পরিমাণ লাগতেছে না, মানে এন এর কত পরিমাণে ঘনমাত্রা আছে সেটা আমাদের দরকার হচ্ছে না, আমাদের শুধু সিএল এরটা লাগতেছে। ঠিক আছে। তোমাদের যদি এখানে এনএসিএল এর ঘনমাত্রা বলে দেয় তাহলে কি তুমি খুব ইজিলি সিএল এর যে ঘনমাত্রা সেটা বের করতে পারবা। ওইটা হবে কি 0.5। যদি এখানে 2 থাকতো, জি ভাইয়া মনে করো বুঝছি। সিএসিএল 2 থাকতো, এরকম থাকতো, তাহলে আমাদের ঘনমাত্রা কত হতো? 1 মোলারিটি মতো। 1 মোলারিটি হতো, রাইট। ঠিক আছে। তো যতগুলা মোল থাকবে ততগুলা ঘনমাত্রা গুণ হবে, এটাই। তো তোমরা এটা নিয়ে একটু ম্যাথ করবা, মানে এইটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এইটা তোমরা হচ্ছে স্কিপ করো না। ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করবো, একটু স্পেকট্রোস্কোপি আছে, তারপরে হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন আছে, এগুলা নিয়ে ছোটখাটো আলোচনা করবো। ওইগুলো হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল বেস, তো সো এমসিকিউর জন্য কাজে লাগতে পারে। বাট মূলত ক্রিয়েটিভের জন্য তোমাদের হচ্ছে আজকের লেকচারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি রেকর্ডিংটা একটু অফ করি।